হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গল্পকথন। আজ আপনারা শুনতে চলেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা ভগবানের আপন বেশ। গল্পটি আমরা নিয়েছি আনন্দমেলা পূজাবার্ষিকী 1423 থেকে। গল্পের সূত্রধার ও বিশেষ কিছু চরিত্রে সায়ন, অন্যান্য কিছু চরিত্রে আমি এবং কিছু গেস্ট ভয়েসেস। আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও অনেক গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই গল্পটি আমরা আপনাদের কয়েকটি পর্বে ভাগ করে শোনাতে চলেছি। শুরু হচ্ছে ভগবানের আপন বেশ প্রথম পর্ব। দুপাশ থেকে ঝুঁকে পড়া গাছগাছালির ঘন ছায়ায় ঢাকা নদীপথ। অমাবস্যার শেষ রাতে সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে নৌকা ভাসিয়ে নিয়ে চলেছিল ওরা। সামনের জমাট আধার জোরালো টর্চের আলোয় কিছুটা ফিকে হচ্ছিল মাত্র। অন্ধকারে অদৃশ্য হয়ে ওরা চলেছিল নিজেদের লক্ষ্য পূরণ করতে। মাথার ওপর কালো আকাশের গায়ে একটা দুটো তারা জ্বলছে। মঠ আর কত দূর? আসল জিনিসটা সত্যি পাওয়া যাবে তো? বলতে বলতে লোভে জলজল করে উঠল রাজার চোখ দুটো। শশী কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করল। আমরা তো প্রথমেই যে চারজন এখনো মঠে টিকে আছে তাদের মেরে ধরে গায়ের জোরে মঠের দখল নেব। এরপর শুধু বুড়োটাকে চাপ দিয়ে চাবিটা খুঁজে নেওয়ার সময়টুকুর অপেক্ষা। তারপর সব মণিরত্ন আমাদের। বলতে বলতে হঠাৎ নৌকাটা গোত্তা খেয়ে দুলে উঠল জোরে। পিছনে সাগরেদরা অন্ধকারের মধ্যে একটু হইচই করে উঠল আচমকা। নৌকাটা একটা ডুবে থাকা পাথরে হোঁচট খেয়েছে। ওদের চেঁচামেচিতে একদল ঘুমিয়ে থাকা পাখি ঝটপট করে উড়ে পালাল। কিছু বাতাসে ঝটকা এসে পাল্টা শব্দ তুলল নদীর পাড়ে নারকেলের বনের পাতায় পাতায়। নিজের বিছানায় একটু উসখুস করে পাশ ফিরে শুলেন মঠের প্রধান মাধবাচার্য। বন্ধ চোখের তলায় শুধু ধোঁয়া আর অন্ধকার, আবছায়া স্বপ্নের দেশ। সমুদ্রের বাতাস বইছে শোষো ঝড়ের মতো। সেই ঝড়ে পিছন দিকে উড়ে যাচ্ছে সময়। গতকাল, গত মাস, বিগত বছর, শত শত বছর। ধোঁয়ার ওপারে ওই যেন দেখা যায় কোনো দুর্গের চূড়া, রাজপ্রাসাদ। সমুদ্রের ঢেউয়ের গর্জন তীব্রতর হলো। সেই আওয়াজ ভেদ করে একটা ধাতব শব্দ কানে আসছে যেন। কোথাও একটা ঘন্টা বাজছে। বৃদ্ধ মাধবাচার্য আবার পাশ ফিরলেন। রাতের আরব সাগরের ঢেউ ভাঙার শব্দ পার হয়ে কোনো সুদূর থেকে একটানা ভেসে আসছে শব্দটা, ঢং। মধ্যরাতের ঘণ্টা ধ্বনি বাজল জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের মঞ্চ থেকে। এভাবেই সময় ঘণ্টিকা থেকে প্রতি 25 মিনিট অন্তর অন্তর দিন রাতের বিভিন্ন প্রহরের খবর পৌঁছে যায় মহোদয়াপুরমের নাগরিকদের কাছে। তারা বুঝতে পারে সেই মুহূর্তে সময় ঠিক কোথায় দাঁড়িয়ে। ফলে তারা শুরু করতে পারে সেই সময়ের কাজকর্ম। মহোদয়াপুরমের মতো বন্দরনগরে আর দিন রাতের প্রভেদ কোথায়? তবে আজ নগর জুড়ে এক অদ্ভুত স্তব্ধতা। সারা নগর একটা আগামী বিস্ময়ের অপেক্ষায় থমকে আছে। মহারাজ ঘোষণা করেছেন কাল সকালে সবার গন্তব্য হবে সঙ্গম গ্রাম। মহারাজ আগামীকাল একটি উৎসবের আয়োজন করেছেন সঙ্গম গ্রামের ভরত দেবতার মন্দিরে। সমগ্র চের রাজ্যকে আমন্ত্রণ জানিয়েছেন এই আনন্দে সামিল হওয়ার জন্য। বলেছেন, এমন শুভক্ষণ আর কখনো আসেনি আমাদের জীবনে। আমার স্বপ্নে দেখা জিনিসটা আপাতত সুরক্ষিত কক্ষে। আগামীকালের উৎসব ও পূজা পাঠের সেটাই প্রধান আকর্ষণ। ইতিহাসের দেওয়ালে এই ঘটনা খোদাই করতে আমরা কাল সমবেত হব। আপনারা একটা রাত অপেক্ষা করে নিজেদের প্রস্তুত করুন। কি ঘটবে আগামীকাল? নগরের ঘরে ঘরে এখন এই জিজ্ঞাসা থমকে আছে। আজ চীন দেশ থেকে একদল বণিক এসেছে মহোদয়াপুরমে। প্রাচীন রেশম পথের ব্যবসা বাণিজ্যের আর একটি অতিরিক্ত ভাগ হল সমুদ্রপথে পণ্য ব্যবস্থা। এই নৌ বাণিজ্যের একটি শাখা ছুঁয়ে গিয়েছে এই মালাবার উপকূল। তাই বণিকদের আসা যাওয়া মহোদয়াপুরমে নতুন নয়।
ভিনদেশি বণিকরা আসে। এই তো কিছুদিন আগে এসেছেন আরব পর্যটক সুলেমান। সমগ্র দাক্ষিণাত্য ঘুরে নিজের ভ্রমণ অভিজ্ঞতা লিখবেন। তবে মহারাজ এই চীন দেশীয় বণিকদের আশা নিয়ে বিগত কিছুদিন ভীষণ ব্যগ্র ছিলেন। বিশেষ কিছু কি আসছে এই চীন রাজ্যে, যার কথা আগে কেউ শোনেনি, দেখেনি, এমন অদ্ভুত বিস্ময়কর কিছু? মহারাজ নগরের কেন্দ্রে অবস্থিত তিরুভাঞ্জিকুলম শিব মন্দিরে রোজ প্রার্থনা করে চলেছিলেন পুরোহিতদের সঙ্গে নিয়ে। বিপদসংকুল যাত্রাপথে যেন চীনা বণিকেরা নিরাপদে থাকেন, তাদের এই আগমন যেন বাধা বিঘ্নে থমকে না যায়। নগরের আকাশে কালো মেঘের আভাস দেখা দিলে মহারাজ বন্দরে হাজির হচ্ছিলেন আতঙ্কে। খোঁজ খবর করছিলেন, সব সংবাদ শুভ তো? এই উত্তাল সমুদ্রে কোনো বাণিজ্য তরী হারিয়ে যায়নি তো? মহোদয়াপুরমের অধিবাসীরা নিজের চোখে দেখেছে মহারাজের এই উৎকণ্ঠা। চীন দেশ থেকে আসা এই নতুন অতিথিদের জন্য ঢালাও উপঢৌকনের ব্যবস্থা। এই চীন দেশের বণিকরাই নিয়ে এসেছে সেই মহার্ঘ জিনিসটা, যার অপেক্ষায় এমন পাগলপাড়া আচরণ করছিলেন মহারাজ। মধ্যরাতের ঘণ্টাধ্বনিতে সজাগ হলেন চেররাজ স্থাণু রবি বর্মন। তিনি নিজ কক্ষে এতক্ষণ একটা পাঠমগ্ন ছিলেন। পড়ছিলেন নিজেরই পূর্বপুরুষের লেখা নাটক মুকুন্দমালা। ঘণ্টার আওয়াজে পড়া থামিয়ে ভাবতে লাগলেন নিজের মহান পূর্বপুরুষ কুলশেখর আলোয়ারের কথা। একজন ভক্তি সাধক থেকে এক সাম্রাজ্যের অধিনায়ক, কি আশ্চর্য উত্থান তার! তিনি ভক্তিধর্মের প্রাণপুরুষ, শাসক, আবার কবি। তিনি মহাকাব্যের নায়ক, মহোদয়াপুরমের কুলশেখর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সেই কুলশেখর বংশের রক্ত তার শরীরে, তাই তিনি চেররাজ স্থাণু রবি কুলশেখর কিছু কীর্তি রেখে যেতে চান ভবিষ্যতের জন্য। কিন্তু কি যোগ্যতা আছে তার? তিনি কবি নন, এমন নাটকও লিখতে পারেন না। সে প্রতিভা তার কোথায়? কোনো মহাকাব্যিক যুদ্ধের নায়ক হবেন এমন রাজনৈতিক আবহাওয়া এই মুহূর্তে দাক্ষিণাত্যে নেই। তিনি স্থিতাবস্থা বজায় রেখে চলতে চান, সেটাই সবার জন্য মঙ্গলের। তাই সব কিছু মুখ বুঝে মেনে নিয়ে চোল রাজ্য আদিত্য চোলের সঙ্গে বন্ধুত্ব রেখে চলেছেন এই শান্তির কথা মাথায় রেখেই। তবে কিছু তো রেখে যেতে হবে আগামীর জন্য, না হলে এই সাম্রাজ্য একদিন যখন তলিয়ে যাবে কালের অতলে, কিসের জন্য শত সহস্র বছর পরে কেউ খুঁজে দেখবে এই চের রাজ্যের ধ্বংসবস্তু? কোন রহস্য গল্প তাদের টেনে আনবে এই চের রাজ্যের সীমানার মধ্যে? স্থাণু রবিবর্মন ভাবছিলেন আনমনে। এই রাজ্য শাসনের বাইরে তার ভালো লাগে আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে, এইসব অগণিত নক্ষত্রের ভাষা পড়তে। কিছু কি লেখা থাকে এই তারাদের গায়ে, কোনো অনাগত ভবিষ্যতের কথা? জ্যোতির্বিদ শঙ্কর নারায়ণ হয়তো কিছু বুঝতে পারেন। স্থাণু রবিবর্মন নিজের ঘর ছেড়ে বেরিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালেন। গোটা মহোদয়াপুরম জুড়ে নিস্তব্ধতা ছেয়ে আছে। একই রকম নিশ্চুপ আজকের পরিষ্কার আকাশও। কত তারা ঝলমল করছে। হয়তো এই নক্ষত্র দেখেই চীনা নাবিকেরা পথ চিনে এসে ভিড়েছে এই বন্দরে, আর সঙ্গে করে নিয়ে এসেছে তার একটা ইতিহাস রচনা করার স্বপ্নকে। স্থাণু রবিবর্মন ঘরে ফিরে এলেন উদাস মনে। কুলশেখর আলওয়ার নিজেকে মহোদয়াপুরমের ঈশ্বর বলতেন, সে কথা তার মুখেই মানায়। স্থাণু রবিবর্মনের মনে হয় তিনি যেন ওই মহান সম্রাটের পদাঙ্ক অনুসরণ করে চলেছেন কেবল, আর কিছু না। স্থাণু রবিবর্মনের মনে হয় তিনি যেন এই কুলশেখর বংশের ভরতের ভূমিকায় রয়েছেন, অপেক্ষা করছেন প্রভু রামচন্দ্রের মতো মহাকাব্যের নায়ক হয়ে ওঠার ক্ষমতা নিয়ে আসা ভবিষ্যতের এক কুলশেখর যোদ্ধার জন্য, যিনি মহাপরাক্রমী চোল রাজাদের পরাস্ত করে এই কুলশেখর সাম্রাজ্যের নাম অমর করে রাখবেন। আকাশের কোনো নক্ষত্রের গায়ে কি লেখা আছে তার আবির্ভাব ও মহান যুদ্ধ জয়ের বার্তা? জ্যোতির্বিদ শঙ্কর নারায়ণ কি তার আভাস পান? নিজের এই রকম মানসিক অবস্থার জন্য
সঙ্গমগ্রামের ভরত দেবতা তার এত প্রিয়। স্থাণু রবিবর্মন নিজের কক্ষ থেকে গোপন সুড়ঙ্গ পথে রত্ন ভাণ্ডারে পৌঁছালেন। হাতির দাঁতের কারুকার্যময় বাক্সটার গায়ে হাত বোলালেন পরম যত্নে। আগামীকাল সূচনা করে প্রতি বছর তিনি পালন করবেন এই ভরত উৎসব। উৎসবের দিন রাজবেশে সাজানো হবে প্রিয় দেবতাকে। তারপর দেবতার কাছে গচ্ছিত রাখবেন সেই ভবিষ্যৎ কুলশেখর যোদ্ধার জন্য উপহারটা। রামচন্দ্রের আগমনের জন্য ভরতকেই তো অপেক্ষা করতে হবে। স্থাণু রবিবর্মা পরম আদরে আর একবার হাত বোলালেন হাতির দাঁতের তৈরি কারুকার্যময় বাক্সটায়। মোহদয়াপুরম নগরে ঘুম ছিল না আর একজনের চোখে। তিনি জ্যোতির্বিদ শঙ্কর নারায়ণ। ঘণ্টার বেদি থেকে পা বাড়িয়ে তিনি এগিয়ে চলেছিলেন যন্ত্র বলয়মের দিকে। গোলাকার এই গবেষণাগৃহে প্রবেশ করে দীপ জ্বালালেন নিজের হাতে। আলোয় চোখের সামনে ফুটে উঠল রাশিচক্র, গোলযন্ত্র, ঘরে রাখা আর্যভট্টের পুঁথিগুলোর ওপর আলোচনা আর টিকা। শঙ্কর নারায়ণের সঙ্গে এরাও আজ জেগে থাকবে রাতভর, কারণ তিনি এখন একটি ধাঁধার জন্ম দেবেন। শঙ্কর নারায়ণ ভীষণ অস্থির হয়ে আছেন। তিনি যেন পড়তে পারছেন আগামীকে, বুঝতে পারছেন দাক্ষিণাত্যের ভবিষ্যৎ শুধুই যুদ্ধের। চোল, চের, পাণ্ডব, পল্লব, রাষ্ট্রকূট এত রাজশক্তি একসঙ্গে সহাবস্থান করতে পারে না। এই পরিস্থিতিতে যুদ্ধ অনিবার্য। হয়তো কখনো শেষ না হওয়া শতবর্ষব্যাপী যুদ্ধ শুরুর আগে কিছু সময়ের শান্তি বিরাজ করছে এখন। মহারাজ রবিবর্মন চোলরাজ আদিত্য চোলের সঙ্গে সুসম্পর্ক রাখতে তাকে পল্লবদের বিরুদ্ধে অভিযানে সৈন্য দিয়ে সাহায্য করেছেন। কিন্তু এটাই সব নয়। চোল রাজারা আগ্রাসী। উপযুক্ত সম্পদের গন্ধ পেলে তারা একদিন সব ভুলে গিয়ে চের রাজ্য আক্রমণ করবেন। অতীতেও হয়েছে এমন ঘটনা। কালকের উৎসবের কথা দেশে দেশে ছড়িয়ে পড়বে লোকমুখে। সবাই জানবে রেশম পদবে চীন দেশ থেকে পুষ্কলাবতী, তক্ষশিলা, আরব দেশীয় রত্ন খচিত হয়ে সমুদ্রপথে কি অমূল্য সম্পদ এসেছে চের রাজ্যে। লোভে চিকচিক করে উঠবে চোল রাজাদের চোখ, আর ততই বিপদ ঘনিয়ে আসবে চের রাজ্যের। চের রাজ্যের সৈন্যবাহিনীর চোল রাজাদের মতো আক্রমণ প্রতিহত করার শক্তি নেই। এই সত্যটা মেনে নেওয়াই ভালো। মহারাজ রবিবর্মন তার প্রিয় বন্ধু, খুব ভালো মানুষ তিনি। নতুন নতুন আবিষ্কার জানতে শিখতে ভালোবাসেন। এই জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র গড়ে দিয়েছেন নিজের উৎসাহে। অর্থ সাহায্য করেন প্রয়োজন হলেই। সময় পেলেই চলে আসেন এখানে। শিখতে চান গ্রহতারাদের গতিবিধি নির্ণয় করার গণিত। তার একান্ত ইচ্ছা এই মোহদয়াপুরম গান বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্র হয়ে উঠুক। শঙ্কর নারায়ণও তাই চান। শুধু আজ নয়, এই কেন্দ্র একটি মহাবিদ্যালয়ের মতো প্রজন্মের পর প্রজন্ম কৃতি ছাত্র তৈরি করুক। তাদের নতুন নতুন আবিষ্কারে সহযোগ মানুষের বেঁচে থাকা। গণিত সমৃদ্ধ হোক। মহাকাশের রহস্যের খবর এসে পৌঁছক সাধারণ মানুষের কাছে। তবে তার আজকের সব আবিষ্কার শুধু তার বন্ধুর জন্য। চের রাজের স্বপ্নের সম্পদকে কখনো লুটেরাদের হাতে যেতে দেবেন না তিনি। অনেক যত্নে এক অচেনা পাহাড়ে তিনি নির্মাণ করিয়েছেন রহস্যময় গোপন কক্ষ। নিজের প্রিয় শিষ্যদের থেকে বেছে গুপ্ত দলও তৈরি করে ফেলেছেন। যদি কখনো মোহদয়াপুরম অন্য রাজ্যের হাতে চলে যায়, দেশ পরাধীন হয়, এরা অপেক্ষা করবে সঠিক সময়ের। গোপন ইন্ধন যোগাবে বিদ্রোহের, পথ প্রস্তুত করবে একজন যোগ্য স্বাধীন চের রাজার জন্য। বুকে করে আঁকলে রাখবে স্থাণু রবিবর্মনের এই গোপন সম্পদ। আর ইতিহাসের চরম মুহূর্তে সেই চের যোদ্ধার হাতে তুলে দেবে সম্পদটাকে, যা তাকে যোদ্ধা থেকে নায়ক, নায়ক থেকে ভগবান হয়ে উঠতে সাহায্য করবে। আগামীকাল উৎসব শেষে মহারাজকে জানাবেন এই পরিকল্পনা। সঙ্গে করে নিয়ে যাবেন সেই গোপন স্থানে। শঙ্কর নারায়ণ তামার চওড়া পাতের ওপর
খোদাই করে লিখতে থাকলেন তার নতুন আবিষ্কার। এমন সময় বলয় গৃহের দরজার সামনে কারো পায়ের শব্দ হলো যেন। শঙ্করনারায়ণ চমকে ফিরে তাকালেন প্রবেশপথের দিকে। এত রাতে কি? মহারাজ, বৃদ্ধ মাধবাচার্য ঘুমের ভিতর মৃদু উচ্চারণ করলেন। রাজাধিরাজ এসেছেন? এরপর চোখ চেয়ে ঘোরের মধ্যে শুয়ে রইলেন কিছুক্ষণ। চোখের সামনে থেকে নবম শতাব্দীর দৃশ্যগুলো মুছে গিয়ে ঘরের পরিবেশ প্রকট হচ্ছে আস্তে আস্তে। সমুদ্রের ঢেউ ভাঙার শব্দে মুখর গোটা চরাচর। খোলা জানলা দিয়ে কিছুটা মিহি আলো এসে পড়েছে ঘরে। তারই সামান্য কিছু প্রতিফলন দেওয়ালে, টালির চালের ভেতর। কিছুক্ষণ আগের স্বপ্নের মধ্যে এমনই আবঝা পৃথিবীতে চলে গিয়েছিলেন তিনি। এখনও সেই স্বপ্ন বাস্তবের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে। মাধবাচার্য উঠে বসলেন। 2 মাস আগে টিলা পাহাড় থেকে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত লেগেছিল তার। প্রাণে বেঁচেছেন, কিন্তু তারপর থেকেই মাথার মধ্যে অতীত বর্তমান যেন জট পাকিয়ে যায়। সুদূর ইতিহাসের মধ্যে মাঝে কোথায় হারিয়ে যান তিনি, ঠিক যেন কোনো সময়যন্ত্রে চেপে অতীতে পাড়ি দিচ্ছেন। ইতিহাসের কয়েক ঝলক দেখে আবার ফিরে আসছেন। মাধবাচার্য একটা দীর্ঘশ্বাস ফেললেন। এই মঠেই গুরুদেবের তার কাছে পাওয়া একটা মিথকে জীবনভর আগলে রেখেছেন তিনি। এখন সেই কিংবদন্তিক গল্পকথারাই নিজের মায়াবী জগতে টেনে নিচ্ছে তাকে। মাধবাচার্য বিছানা ছেড়ে পায়ে পায়ে দরজার কাছে এলেন। দরজা খুলে মঠের সিঁড়ি বেয়ে নামলেন কয়েক ধাপ। ভোরের আলো ফুটতে এখনো অনেক বাকি। এই জঙ্গলে মোড়া নির্জন অচেনা সমুদ্র তটে আলো আসতে দেরি হয়। শুধু তার চোখের সামনে আকাশ থেকে চুঁইয়ে পড়া মৃদু আলোর এক মহাসমুদ্র। সেই আলোর ঢেউ ছলকে উঠছে সৈকতের সারি সারি পাথরের ওপর আছড়ে পড়ে। আবার বোধহয় স্বপ্নের দুনিয়া হাতছানি দিচ্ছে। না, স্বপ্ন নয়, তাকে বাস্তবে থাকতে হবে। মাধবাচার্য চিন্তা করলেন কয়েক মুহূর্ত। এই গুপ্ত প্রাচীন মঠকে ঘিরে কিছু রহস্যময় ঘটনা ঘটে চলেছে। রাতের দিকে মঠের সবচেয়ে পুরনো অংশে কেউ যেন খনন করে। তিনি সকালে গিয়ে দেখেছেন খোঁড়াখুড়ির চিহ্ন। উপাসনা ঘরের সিন্ধুক থেকে গত সপ্তাহে চুরি হয়ে গেল কুলশেখর রাজাদের কুলদেবতার পান্নার কোমর বন্ধক। কেউ জানে না, কারো জানার কথাও নয়। এই পাথুরে সৈকত, ছোট ছোট টিলা পাহাড়, জঙ্গল আর খালের মতো সরু উপনদীর খাঁড়িতে জনপদ থেকে অনেক দূরে অচেনা অখ্যাত এক মঠে শত শত বছর ধরে লুকানো আছে ইতিহাসের কী রহস্য, যা রয়ে গিয়েছে গুরু থেকে শিষ্য এক গোপনীয়তার পরম্পরায়। কিন্তু সব কিছুর ক্ষয় আছে, শেষ আছে। এবার সেই ভেঙে পড়ার পূর্বাভাস পাচ্ছেন মাধবাচার্য। 2 শিষ্য শ্রীধর আর শশী বেশিরভাগ সময় এই মঠে থাকে না। তাদের যেন এখানে আর কোনো আকর্ষণ নেই। নগর সভ্যতা ক্রমশ এগিয়ে আসছে সমুদ্র সৈকত ধরে। হয়তো কিছুকাল পরেই এই এলাকাও গ্রাস করে নেবে ট্যুরিস্ট স্পটের হট্টগোল। তখন আর দুর্গম নির্জন থাকবে না এই মঠ। এদিকে বর্তমান গোপন সূত্রগুলো আস্তে আস্তে ছিঁড়ে ফেলে কেউ বা কারা যেন এগিয়ে চলেছে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য। তাই বড় কিছু সর্বনাশ হওয়ার আগে যে করেই হোক তাম্রলিপিটা পৌঁছে দিতে হবে প্রফেসর কল্যাণ রমনের হাতে। প্রফেসরের এবার নিজেকে প্রমাণ করার পালা। তাকে সমাধান করতে হবে তাম্রলিপিটার ধাঁধা, খুঁজে নিতে হবে নিজের প্রকৃত পরিচয়। মাধবাচার্যের মনে হচ্ছে আর সময় নেই। তার নিজের দিন যেন ফুরিয়ে আসছে। কিন্তু দুপুরে শ্রীধর, সেই যে বেরোলো কল্যাণ রমনকে মঠে আমন্ত্রণ জানাতে, এখনও তো ফিরল না। শ্রীধর কি কোনো বিপদে পড়ল? আশঙ্কায় থমথমে হয়ে গেলেন মাধবাচার্য। কেউ যেন সবসময় তার পিছু নিচ্ছে। তাই মঠের কাউকে বিশ্বাস করতে পারছেন না তিনি।
মাধবাচার্য মনস্থির করলেন, শ্রীধর না ফিরুক, হোক শরীর অসুস্থ। বেলা হলে তাম্রলিপি নিয়ে তিনি নিজেই রওনা দেবেন প্রফেসর কল্যাণ রমনের বাড়ির উদ্দেশ্যে। মাধবাচার্য সিঁড়ি বেয়ে ঘর টপকে ধীর পায়ে মঠের উঠোনে এসে হাজির হলেন। উঠোনের এক কোণে ছোট মণ্ডপ, ভিতরে তুলসী মঞ্চ, পাশে একটি বিশাল শালগ্রাম শিলা, তার সামনে একটা সাদা ও অনেক কালো রঙের মাঝারি নুড়ি পাথর, সবকটিতেই সিঁদুর মাখানো। মাধবাচার্য মণ্ডপের মেঝেতে হাত বোলালেন। মঞ্চে রাখা প্রদীপের আলোয় দেখা গেল মেঝেতে আঁকা মকর আর তুলা রাশি। মাধবাচার্য বিড়বিড় করে বললেন, তুলা রাশি? ঠিক যেন দুটি পাল্লায় মেপে দেখা দিন রাতের পরিমাণ সমান হয়েছে কিনা। এরপর ঘাড় ঘুরিয়ে চারপাশে দেখে নিলেন। না, সারা মঠে কেউ জেগেনি। মাধবাচার্য সন্তর্পণে সাদা পাথরটা আর তার সমান মাপের একটি কালো পাথর তুলে আনলেন বড় শালগ্রাম শিলার সামনে থেকে। এই কাজ করতে গিয়ে তিনি হাঁপিয়ে উঠলেন কিছুটা। এরপর তুলারাশির পাল্লার উপর পাথর দুটোকে রেখে নিজে নিজেই বললেন, সাদা কালো সমান হোক, দিন রাত্রি সমান হোক। সমান ওজনের পাথরের এই চাপে মেঝে তুলা রাশি চক্রটি মাঝামাঝি ভেঙে দুভাগ হয়ে যাওয়ার মতো উল্টে গেল। মাধবাচার্য সেই ফাঁক দিয়ে ভেতরে হাত গলিয়ে আঁতকে উঠলেন। কোথায় গেল শঙ্কর নারায়ণ তাম্রলিপিটা? মাধবাচার্যের হাত পা কাঁপতে লাগলো। তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন মাটিতে। তাম্রলিপি চুরি হয়ে গিয়েছে? কে করলো এমন কাজ, শশী না শ্রীধর? শশী আজ দুপুরে মঠ থেকে বেরিয়ে আর ফিরল না। শ্রীধর একবার বলেছিল মঠ থেকে প্রাচীন জিনিসপত্র সরিয়ে ফেলার কথা, তিনি রাজি হননি। তাহলে কি প্রফেসর কল্যাণ রমনের কাছে যাওয়ার নাম করে চিরদিনের জন্য সরে পড়ল শ্রীধর? কি হবে এখন? কেউ কি জানতে পেরেছে এই তাম্রলিপিটার আড়ালে কি অমূল্য সম্পদ লুকোনো আছে? তাহলে তো গুপ্তধন লুট হয়ে যাওয়ার আশঙ্কা। না না, পারবে না, কিছুতেই পারবে না সংকেত বুঝতে। মনে মনে প্রায় আর্তনাদ করে উঠলেন মাধবাচার্য। খুব অসুস্থ বোধ করতে লাগলেন। টলমলে পায়ে ঘরে ফিরে বিছানায় বসে ঢকঢক করে জল খেলেন কিছুটা। তারপর শূন্য চোখে ফিরে তাকালেন সমুদ্রমুখী খোলা দরজার দিকে। দরজার কাছে ও কে দাঁড়িয়ে? শশী? মাধবাচার্য নিচু স্বরে প্রশ্ন করলেন, কে? রাজা এসেছেন গুরুদেব। আপনি স্বপ্নের ঘরে যাকে ডাকতেন সেই রাজা এসেছে। এমন হিংস্র আওয়াজ করে কি বলছে শশী এসব? মাধবাচার্য আর কিছু ভাবার সময় পেলেন না। দুজন লোক শিকারী বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। বিছানার সঙ্গে চেপে ধরে ইঞ্জেকশন পুশ করলো কাঁধের কাছটায়। তারপর ওভাবেই চেপে ধরে রইল তাকে যতক্ষণ না তিনি নেতিয়ে পড়লেন। ঝিমঝিমে ঘোরের মধ্যে ইতিহাসের হ্যালুয়েশন আবার গ্রাস করল মাধবাচার্যকে। ওই তো জঙ্গলের পথে লুকিয়ে ধেয়ে আসছে চোলরাজের সৈন্যরা। জঙ্গল পার হয়ে অন্ধকারে ঢুকে পড়ল সব মোহদয়াপুরম। ওরা আগুন লাগিয়ে দিচ্ছে নগরের ঘর বাড়িতে। দাউ দাউ করে জ্বলছে চের রাজ্যের রাজধানী। আগুন আগুন করে চিৎকার করছে মানুষজন। পালাতে গিয়ে মারা পড়ছে চোল সৈন্যদের হাতে। পুড়ে ছারখার হয়ে যাচ্ছে বন্দর নগর। চারপাশে কুণ্ডলী পাখি উঠছে ধোঁয়া আর ধোঁয়া। ছত্রভঙ্গ নগরবাসীরা পালাচ্ছে। চের রাজা কি এই ধ্বংসবস্তু ফেলে চলে যাচ্ছেন? মাধবাচার্য স্বপ্নের মধ্যে হাত জোর করলেন। তাহলে এই সেবককেও সঙ্গে নিন মহারাজ। এই অধমদের ত্যাগ করবেন না। আমরা আবার ফিরব, যুদ্ধ জয় করব, চোলদের থেকে উদ্ধার করব আমাদের রাজ্য। প্রভু, যদি আমাদের ত্যাগ না করেন তবে তপবন, দুর্গম প্রদেশ, নদী বা জলধি যেখানে ইচ্ছা হয় আমাদের নিয়ে চলুন। তপবনং বা দুর্গম বা নদীমভ্য নিধিং তথা ভয়ংতে যদি ন ত্যাজা সর্বাঙ্গ নয় ঈশ্বর। শঙ্কর নারায়ণের সাংকেতিক শ্লোকটা মনে মনে আবৃত্তি করলেন মাধবাচার্য। ঠোঁট অল্প নড়ল, তারপর থেমে গেল।
এমন দারুণ খুশির খবর ফাঁস হলো, কিন্তু তোর মুখ বেজার কেন রে? কল্প শ্রুনিদের ফ্ল্যাটে এসেই বুঝলো তার আসার আগে দিঠির সঙ্গে একচোট গণ্ডগোল হয়ে গিয়েছে শ্রুনিদের। কিন্তু সমস্যাটা কি? শ্রুনিদের মুখটা ভারী গামলার মতো হয়ে আছে। দিঠি শ্রুনিদের ডেস্কটপে কেরলের ম্যাপ দেখছে এক মনে, আর সবচেয়ে অদ্ভুত মুখ করে মেঝেতে বসে আছে জুনো। জিভ বের করে একবার থুতনিটা মেঝে ঠেকাচ্ছে, এরপর মুখটা তুলে করুণ চোখে তাকাচ্ছে শ্রুনিদের দিকে, যেন ঘোর অপরাধ করে ফেলে ক্ষমা চাইছে। তারপর মাথা হেড করে মুখটা সামনের দু পায়ের ফাঁকে লুকোচ্ছে যেন, বা মুখ দেখানোর মতো অবস্থা নেই। জুনোর হাবভাব থেকে হাসি পেয়ে গেল কল্পে। কি হয়েছে? দিঠি কম্পিউটার স্ক্রিন থেকে চোখ তুলে বলল, কিছু হয়নি। জুনো আমার রংচঙের নতুন জুতোটাকে কি না কি ভেবে দাঁতে চিবিয়েছে, আর ব্যাপারটা ধরা পড়ার পর প্রচুর বকা খেয়েছে মালিকের কাছে। কল্প এরপর শ্রুনিতের দিকে তাকিয়ে বলল, তা জুনোর মালিক এত বিষণ্ণ কেন? দিঠি টেবিলে কনুইয়ের ভর দিয়ে গালে হাত রেখে বলল, জুনোর মালিক মনে করে একজন মার্শাল আর্টিস্টের যোগ্য কুকুর হিসেবে জুনোর উচিত মানুষের টুটি কামড়ে ধরা। তাহার জায়গায় জুতোয় মুখ দিয়ে জুনো তার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। দিঠির এই কথায় সুনীল চেঁচিয়ে উঠল, আমি কি তাই বলেছি যে টুটি কামড়ে দিলে আনন্দ পেত? এত বড় কুকুর কিছু ম্যানার্স জানে না, রাস্তা নেড়িদের মতো জুতো নিয়ে টানাটানি করে, দূর দূর করে তাড়িয়ে দিতে হয় বাড়ি থেকে। ওকে ধমকাচ্ছিস কেন? আহা, কুকুর জুতোর জমকালো রং দেখে রহস্যজনক কিছু ভেবেছে নিশ্চয়ই। আমরা সব কিছুতে রহস্য খুঁজতে পারি, তাতে দোষ নেই। আরও কুকুর বলে যত অন্যায়। আজকাল জুতোয় লুকিয়ে কত কি পাচার হয় জানিস? আয় তো শোনো, এদিকে আয়। দিঠির ডাকে জুনো ওর কোলের কাছে এসে ঘেঁষে আদর খেতে লাগলো। সুনীত মুখ ভার রেখেই বলল, হ্যাঁ আরও আদর দে, তোদের আদরে আদরেই তো বাদর হচ্ছে। কুকুর কখনো বাদর হয় না। শান্তি। এবার দিঠিকে থামিয়ে কল্প বলল, ভুবন দাদু ফোন করে এখানে আসতে বলল। আমরা নাকি 15ই ফেব্রুয়ারি থেকে কেরলে বেড়াতে যাচ্ছি। 1 মাস আগে প্লেনের টিকিট হয়ে গিয়েছে। বাড়ির লোকেদেরও রাজি করানো আছে। সারপ্রাইজ দেবে বলে কেউ ফাঁস করেনি ব্যাপারটা। ঠিক তাই, আজ মা কথায় কথায় মুখ ফসকে বলে ফেলেছে। দিঠির কথা শেষ হওয়ার আগেই ডোরবেল বাজল। ওরা উঠতে যাচ্ছিল। ভগবানদা কাছাকাছি থাকায় দরজা খুলে আপ্যায়ন করে ডেকে নিল ভুবন দাদুকে। ভুবন দাদু ঘরে ঢুকে তিনজনের কৌতূহলে উজ্জ্বল চোখের দিকে পরপর তাকিয়ে বললেন, কোথাও কোনো রহস্য নেই। আমি কোচিতে যাচ্ছি প্রত্নতত্ত্ব ও ইতিহাস বিষয়ে একটা সম্মেলনে যোগ দিতে। কোচির কাছে বেশ কয়েকটা ট্যুরিস্ট প্লেস আছে, তোদের নিয়ে যাচ্ছি একসঙ্গে জমিয়ে কয়েকদিন বেড়াবো বলে। একসঙ্গে বেড়াতে যাওয়ার খবরে আনন্দে মশগুল হয়েও দিঠি জিজ্ঞাসা করলো, সত্যিই কোনো রহস্য নেই? আমরা কোনো রহস্য অভিযানে যাচ্ছি না। আমি যে বিষয়ের উপর সম্মেলনে অংশ নিতে যাচ্ছি সেটা অবশ্য ঐতিহাসিক রহস্যই বলা চলে। 14দশ শতকে কেরলের এক গণিতজ্ঞ মাধব কিছু অসাধারণ অবদান রেখে গিয়েছেন গণিত ও জ্যোতির্বিজ্ঞান গবেষণায়। বলা যায় আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত বা ভাস্করের মতোই বড় গণিতজ্ঞ ছিলেন মাধব, তবে তার কাজের কিছুই খুঁজে পাওয়া যায় না। মাধবের আবিষ্কারের উপর পরে পরে লেখা টিকা গ্রন্থগুলো থেকে টের পাওয়া যায় তার কাজের গভীরতা আর গুরুত্ব। কেউ কেউ মনে করেন মাধবের অঙ্কের মধ্যে আধুনিক ক্যালকুলাসের ইঙ্গিত আছে, অর্থাৎ নিউটনের অনেক আগেই ক্যালকুলাস আবিষ্কার হয়েছিল এই ভারতবর্ষে। জেসুইট মিশনারিদের হাত ধরে কিংবা কেরলের মশলা কিনতে আসা আরবদের হাত বদলে হয়ে সেসব আবিষ্কার ইউরোপে পৌঁছায়, কিন্তু এগুলো সবই বিতর্কিত বিষয়। বাস্তব রহস্য খোঁজার সুযোগ নেই। শ্রুনিতের গোমরা মুখে এতক্ষণে বেশ খুশির হাওয়া লেগেছে। সে বলল, তাহলে বসুদাকেও ডাকা হোক, যদি যেতে পারে ট্যুর একেবারে জমে যাবে। ভুবন দাদু হালকা হেসে বললেন, এটা অদ্ভুত যোগাযোগ যে বসু তদন্তের কাজে দপ্তরে আর একজনকে সঙ্গে নিয়ে কেরল গিয়েছে 3 দিন আগে, তবে কাজ সামলে বা শেষ করে আমাদের দলে ভিড়তে পারবে কিনা সন্দেহ। ঠিক এসে মিলবে, টেলিপ্যাথি আছে না? কল্প বাকি দুই বন্ধুর দিকে তাকিয়ে চোখ টিপে হাসল। তিনজনের মুখ লুকিয়ে হাসি এবার ভুবন দাদুর মুখে চওড়া হয়ে ফুটল। তিনি হেসে ফেললেন হো হো করে। ওহ, আজকাল রহস্যের গন্ধ ঠিক তোদের নাকে ধরা দেয় না রে? তাহলে রহস্য আছে? দিঠির কথায় ভুবন দাদু রহস্য রহস্য মুখ করে বললেন, থাকতে পারে।
আবার নাও পারে। আমার এক অসমবয়সী বন্ধু কুঞ্জন পিল্লাই কোচির কাছাকাছি তরিনজলা কুড়া নামে শহরতলিতে থাকে। কুঞ্জন ধরেছে ওর বাড়িতে একবার যেতেই হবে। ও নাকি কেরলের প্রাচীন চের রাজাদের আমলে কোন এক গুপ্ত রহস্যের সন্ধান পেয়েছে। সেটা তলিয়ে দেখতে আমার সঙ্গে কিছু প্রত্নতাত্ত্বিক তল্লাশি করতে চায়। দেখাই যাক কি রহস্য কুঞ্জন আমাদের সামনে মেলে ধরে। তবে আমার ওর বাড়িতে যাওয়ার আর একটা কারণ আছে। আজকে যা তিরিঞ্জলা কুড়া, কেরলের ইতিহাসে এক পর্বে তার নাম ছিল সঙ্গম গ্রাম, যাকে নিয়ে সম্মেলন। সেই প্রাচীন গণিতজ্ঞ মাধবের জন্ম এই সঙ্গম গ্রামে। আর বসুদা কোন রহস্যের খোঁজে গিয়েছে? কল্পের প্রশ্নে ভুবন দাদু এবার আরও রহস্যময় চোখে তাকিয়ে বললেন, একটা পান্নার কোমর বন্দুক আর হাতির দাঁতের প্রাচীন মূর্তি, এই নিয়ে একজন ধরা পড়েছে শিয়ালদা স্টেশনে। জিনিসগুলো কেরল থেকে কলকাতা হয়ে নেপালে পাচার হচ্ছিল, কিন্তু এর পিছনে নাকি জটিল কিছু গোলমাল আছে। তাই কেরল পুলিশ বসুকে নেমন্তন্ন করেছে ওদের সঙ্গে মিলে তদন্তে নামতে। কল্প ভুবন দাদুর কথায় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, ওহ, ব্যাস, ওই গয়নার মূর্তি চের রাজাদের হলেই সব মিলে গেল। টেলিপ্যাথি, সবাই একসঙ্গে চের রাজাদের গেরোতে। কল্পের কথায় সবাই হা হা করে হেসে উঠল। ভুবন দাদু হাসি না থামিয়েই বললেন, গল্প, তুই একদিন ভালো গল্পকার হবি। মার্ডার? দেহটা থেকে চোখ তুলে বলল বসুদা। নেল্লাই রেল স্টেশন থেকে ঝোপ জঙ্গল ঠেলে পায়ে হেঁটে পুকুর পাড়ে এসে মৃতদেহটার সামনে এলো ওরা। লোকাল থানা থেকেই খবর দিয়েছিল। চোরাচালানকারী গ্রুপে যোগ থাকতে পারে সন্দেহ করে ছুটে আসতে হলো। কলকাতা থেকে বসুদার সঙ্গী পুলক নন্দী, সঙ্গে আছেন কেরলের পুলিশের দুজন অফিসার প্রদীপ ভি এবং জয়েশ কে। নারকেল আর কলা গাছ দিয়ে ঘেরা ছোট ডোবা পুকুর। যে কয়েকটা বড় ডালপালা সমেত গাছ আছে তারা সবকটাতেই পরজীবী লতায় পুরো ঢেকে নিয়েছে। পুকুর পাড়ে যেখানে দেহটা পড়েছিল তার ঠিক পিছনে একটা সংস্কৃত শিক্ষাটলের ধ্বংসাবশেষ। বেশ জনবিরল এলাকা, তবে এখন কিছু আতঙ্কিত লোকজন জড়ো হয়েছে। সন্ধে ঘনিয়ে এসেছে। একসঙ্গে 4টে টর্চের আলো পড়ল দেহটার উপর। পুকুরের জলের দিকে মাথা করে গেরুয়া আলখাল্লা পরা মানুষটা উপুড় হয়ে পড়েছিল। চাদরের মতো বড় উত্তরীয়টা পাশে আলুথালু হয়ে ছড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে মানুষটা পাহাড় থেকে ধাক্কা খেয়ে গড়িয়ে সেখানে পড়েছে, কিন্তু বুঝতে পারছি না চোরাচালানকারীদের একজন সাধারণ সন্ন্যাসীকে খুন করে কী লাভ। পুলক নন্দীর প্রশ্নে বসুদা বলল, সে তো এই সন্ন্যাসী ব্যাকগ্রাউন্ড থেকে তবেই বলা যাবে। ভুলে যেও না, শিয়ালদা স্টেশনে যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো মন্দির থেকে চুরি যাওয়ার জিনিস হওয়ার সম্ভাবনাই বেশি। কেরল পুলিশের পক্ষ থেকে দেহটা ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করতে করতে মিস্টার জয়েস বললেন, ঠিক বলেছেন মিস্টার মিত্র। যা যা অ্যান্টিক জিনিস এখনো পর্যন্ত বিচ্ছিন্নভাবে উদ্ধার হয়েছে সবই সম্ভবত ধর্মস্থান থেকে চুরি হওয়া। যদিও এখনো কোনো মন্দির কর্তৃপক্ষ চুরি নিয়ে পুলিশকে অভিযোগ করেনি, তবে এই মার্ডারের সঙ্গে চোরাচালানকারী গ্রুপটা যোগ আছে সন্দেহ হচ্ছে। কারণ রাজা ভেলু কিছুদিন ধরে এই অঞ্চলে অপারেট করছে, আমাদের কাছে এমন খবর আছে। মিস্টার প্রদীপ বললেন, তবে আমরা তো রাজার খোঁজে বেরিয়ে সন্ন্যাসীর কাছে এসে শেষ করলাম। মনে হচ্ছে আমাদের দেরি হয়ে গিয়েছে। ওরা ওদের লক্ষ্যের দিকে আর একটু এগিয়ে গিয়েছে। বসুদা এই কথায় মৃদু হেসে বলল, দেরি কিসের? নিজেদের কুকর্মের ময়দানে ওরাও একটু খেলুক। এত বিখ্যাত একজন অপরাধীকে এত সহজে ধরে ফেলা গেলে কলকাতা থেকে আমাদের এত দূর অভিযানে আসার গল্পটা বড় মেড়মেড়েই লাগবে। বরং রহস্যের জালটা জটিল হলেই এই আশাটা স্মরণীয় হয়ে থাকবে। মিস্টার জয়েস ঝুঁকে পড়ে মৃতদেহটাকে নিজেদের মতো করে পর্যবেক্ষণ করলেন আরেক দফা। তারপর মুখটা গম্ভীর করে বললেন, কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, মনে হচ্ছে বিষ প্রয়োগ করা হয়েছে। লোকাল থানার অফিসার একটা ট্রেনের টিকিট সামনে ধরে বললেন, এটা আলখাল্লার পকেট থেকে পাওয়া গেল। আমরা আসার আগে সাধু বাবার ঝুলিটা ঘাঁটাঘাঁটি করা হয়েছে।
মিস্টার প্রদীপ টিকিটটা হাতে নিয়ে বললেন, টিকিট তো ত্রিশূর টু তিরিঞ্জলা কোটা, কিন্তু সাধু বাবা এত স্টেশন আগে নেমেছেন কেন? তার মানে কারোর সঙ্গে নেমেছিলেন। খুনি অবশ্যই এই সাধু বাবার চেনার লোক। বলতে বলতে বসুদা একটা শ্বাস নিল লম্বা করে। মনে মনে ভাবলো এবারের সফরটা লম্বা হবে মনে হচ্ছে। শিয়ালদা স্টেশনে মুন্না নামে ছেলেটা ধরা পড়েছিল। তার ব্যাগের মধ্যে ছিল হাতির দাঁতের মূর্তি, পান্নার কোমরবন্ধ, আরও কিছু ধাতব মূর্তি। সেই কেসটা নিয়ে নাড়াঘাটা করতে গিয়ে একটা চোরাচালান চক্রের খোঁজ পাওয়া গেল, যা প্রায় সারা দেশে ছড়ানো। প্রাচীন মূল্যবান সামগ্রী চোরাচালানের একটা আন্তর্জাতিক মায়াজাল বলা যায়। কেসটা ক্রাইম ব্রাঞ্চের হাতে আসার পর থেকেই বসুদার দায়িত্বে রয়েছে। মুন্নাকে জেরা করে জানা যায় পার্ক স্ট্রিটের এক অ্যান্টিক ডিলারের কাছে কর্ণাটকের হাঙ্গাল থেকে চোরাই পথে নিয়ে আসা কল্যাণী চালুক্য রাজাদের আমলের কিছু পাথরের ভাস্কর্য আর কেরলের কিছু ছোট মন্দির থেকে চুরি যাওয়া দেবদেবীর ধাতব মূর্তি বিক্রি করে সে চলেছিল নেপালের দিকে। বিক্রি হওয়া মূর্তিগুলো উদ্ধার করার সময় এই চক্রের এক পান্ডা টনি চাম্মানির নাম জানা যায়। টনি চাম্মানি কোচি থেকেই এই সব চোরাই চক্র চালায়। তাই কেরলে যোগাযোগ করে টনি চাম্মানির সন্ধান চাওয়া হলে কেরল পুলিশের পক্ষ থেকে জানানো হয় টনি চাম্মানিকে তারা আগেই গ্রেপ্তার করেছে। কিন্তু এই চক্রের শিকড় অনেক গভীরে এবং তার মূলে রয়েছে পেরুমল রাজাভেলু নামে এক আন্তর্জাতিক চোরাচালানকারী। কেরল পুলিশের পক্ষ থেকে কলকাতা ক্রাইম ব্রাঞ্চের চিঠি পাঠিয়ে মুন্নাকে তাদের হাতে তুলে দেওয়ার অনুরোধ সহ বলা হয় কেরলের প্রাচীন সম্পদ লুট হয়ে যাওয়া নিয়ে তারা উদ্বিগ্ন। গোয়েন্দা পুনর্বসু মিত্রের সুনাম তারা শুনেছেন। তাই বসুদাকে যদি কেরল পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য কেরলে পাঠানো যায় খুব উপকার হয়। ত্রিশূর শহরে পুলিশ একাডেমির গেস্ট হাউস বেশ মনোরম। কেরলের নিজস্ব গৃহ নির্মাণ শৈলীতে বানানো ভবনটার প্রতিটি ঘরের সঙ্গে ঝুল বারান্দা আছে। সামনে সবুজ লন, যত্ন করে বানানো বাগান। পাঁচিলের বাইরে থেকে নারকেল গাছগুলো ঝুঁকে পড়েছে ভিতর দিকে। গেস্ট হাউসের দোতলায় একটি ঘরের পশ্চিমমুখী ব্যালকানিতে দাঁড়িয়েছিল বসুদা। ভাবছিল এই কেসের পিছনে যোগসূত্রগুলো। বিকেলের আকাশ লাল হয়ে এসেছে, রং গায়ে মেখে পরম উৎসাহে ভেসে যাচ্ছে গোটা তিনেক মেঘের ছানা। দেখতে দেখতে বসুদা একটু আনমনা হয়ে গেল। হঠাৎ মনে পড়ে গেল তিনটি পুঁচকে বন্ধুর কথা, দিঠি, কল্প আর সুনীত। ঠিক যেন ওই তিনটি মেঘের ছানার মতো ওরাও নিজেদের মনে কল্পনার রং লাগিয়ে রহস্য খুঁজে বেড়াচ্ছে কিশোরবেলার আকাশ জুড়ে। ওরা থাকলে ওদের সব কিছুতে কৌতূহল আর উৎসাহের মধ্যে নিজের কিশোরবেলাটা ফিরে পাওয়া যায়। বসুধা নিজেও তো কিশোরবেলায় ওদের মতো রহস্য পাগল ছিলেন। পড়ার বইয়ের মলাটে লুকিয়ে রহস্য অ্যাডভেঞ্চার পড়তে গিয়ে কতবার বাবা মায়ের বকুনি জুটেছে কপালে। আর আজ এই নিয়েই তার কারবার। তবু ছেলেবেলার বইয়ের পাতা থেকে মন ভরে নেওয়া রহস্যগুলোর আমেজ অন্যরকম ছিল। আলাদা চোখে কল্পনার পৃথিবীটাকে দেখতে কি ভালোই না লাগতো। বসুধা একটু গল্প করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে সুনীতের নম্বরটা ডায়াল করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মিস্টার জয়েসের কলটা ঢুকে পড়ল। মৃত সন্ন্যাসীর খোঁজ করতে একটা মঠে যাওয়া হবে। বসুধা তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য ঘরের দিকে ফিরল। কোচি বিমানবন্দরের বাইরে আসতেই হই হই করে ভুবন দাদুর কাছে এগিয়ে এলেন এক ভদ্রলোক। প্রথমে করমর্দন করলেন, তারপর অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখা হলে যেমন হয় তেমনই বিহ্বল হয়ে পড়লেন। ভুবন দাদু আলাপ করিয়ে দিয়ে বললেন, দিঠি, কল্প, সুনীত, যার কথা বলেছিলাম ইনি সেই কুঞ্জন পিল্লাই। বিশ্বভারতীতে একটানা 8 বছর পাশাপাশি কোয়ার্টারে থেকেছে। পরেও কালিকট ইউনিভার্সিটিতে যোগ দিল। আমি গেলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। আর কুঞ্জন এরা আমার নাতি নাতনি। কুঞ্জন পিল্লাই আনন্দে আটখানা হয়ে সবাইকে তার গাড়িতে ওঠার জন্য সাদাসাদি শুরু করলেন। ভুবন দাদু তাকে থামিয়ে বললেন, এমনটা তো কথা ছিল না। ভেবেছিলাম সম্মেলন শেষে তোমার বাড়িতে যাব। আপাতত এখানে কোচির হোটেলেই থাকবো। কুঞ্জন পিল্লাই এবার ভুবন দাদুর হাত ধরে ফেললেন। না, আপনাকে যেতেই হবে ভুবনদা। এখান থেকে খুব জোর 45 মিনিট লাগবে আমার বাড়ি।
প্রাচীন কেরলের ইতিহাসের একটা দারুণ রহস্যের আবজা হদিশ পেয়েছি। বাকিটার খোঁজে আপনার সঙ্গে জমিয়ে বসতে না পারলে শান্তি পাচ্ছি না। অগত্যা চাপাচাপিতে ভুবন দাদু আর কি করেন, একবার ফোন করলেন আয়োজকদের, তারপর দিঠি, কল্প আর সুনীতের দিকে মুখ ফিরিয়ে বললেন, চলো তাহলে, রহস্য নিজেই যখন হাতছানি দিচ্ছে, সাড়া না দিয়ে উপায় কি? গাড়িটা এয়ারপোর্টের রাস্তা থেকে কিছুটা এগিয়ে বাঁক নিয়ে হাই রোডে উঠল। চালকের আসনে কুঞ্জন পিল্লাই, ভুবন দাদু তার পাশে সামনের সিটে, ওরা তিনজন পাশাপাশি পিছনের আসনে। ভুবন দাদু বললেন, তিরিঞ্জলাকুডার কোদাল মুন্নিক্কম মন্দির বোধহয় দেশের একমাত্র ভরত মন্দির, তাই না কুঞ্জন? হ্যাঁ, আমিও সেরকমই জানি। এখানে ত্রিশূর জেলার রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবার মন্দিরই আছে। কেরলের পবিত্র মাসে একদিনে এই 4 মন্দিরে পুজো দেওয়ার একটা উৎসবও আছে, নাম নলম্বলম দর্শনম। বলতে বলতে সিগন্যালে গাড়ি থামালেন কুঞ্জন পিল্লাই, তারপর বললেন, যে রহস্যের কথা আপনাকে বলবো তার শুরুটা এই কোদালমন্নিকম মন্দিরেই। কয়েক সপ্তাহ আগে প্রত্নতত্ত্বের বিখ্যাত গবেষক প্রফেসর কল্যাণ রমনের সঙ্গে কোদালমন্নিকম মন্দিরে দেখা হয়। মন্দিরের চেররা স্থানু রবিবর্মনের বসানো 855 সালের একটা তাম্রফলক আছে। প্রফেসর কল্যাণ রমন তার সামনে দাঁড়িয়ে আনমনে কিছু ভাবছিলেন। আমার ডাকে চমকে উঠলেন, তারপর স্বাভাবিক হয়ে বললেন, এও সম্ভব? বুঝতে পারলাম না কি সম্ভব অসম্ভবের কথা বলছেন তিনি। তবে অত বড় মাপের একজন মানুষ, অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজে তাকে বক্তব্য রাখার জন্য ডাকা হয়, কাছে পেয়েও তার সান্নিধ্য লাভের সুযোগ হারাবো? তিরিঞ্জলাকুড়া তার প্রাসাদের মতো বাড়ি আছে, একলা মানুষ, কিন্তু মহল বানিয়ে থাকা শখ আছে তার। এমনিতে ইউনিভার্সিটিতে আমি তার ছাত্র, তাছাড়া পেশাসূত্রের পরিচয়টা রয়ে গিয়েছে, তাই তার বাড়িতে যাবার আবদার করলাম। আপত্তি করলেন না। বাড়িতে একটা গল্প করতে বসে কথায় কথায় তিনি একটা পাণ্ডুলিপি দেখালেন আমাকে। লেখকের নাম মাধবাচার্য। টোলের উচ্চশিক্ষিত পণ্ডিতরা অনেক সময় এরকম হাতে লেখা বই লিখে বাঁধিয়ে রাখতেন শিষ্যদের জন্য। বললেন, গ্রামের বাড়িতে তার উপনয়নের সময় পট্টনম মঠের গুরু মাধবাচার্য নিজের হাতে তাকে এই বাঁধানো পাণ্ডুলিপি উপহার দিয়েছিলেন। বলেছিলেন, একদিন এর মধ্যে দিয়ে নিজেকে আবিষ্কার করতে পারবে। কিন্তু লেখাপড়া ও গবেষণার চাপে এতদিন তিনি এই পাণ্ডুলিপি ফিরে দেখার অবকাশ পাননি। বলা যায় ভুলেই গিয়েছিলেন। এখন হঠাৎ করে নিজের লাইব্রেরিতে পুরনো বইয়ের মধ্যে এটা খুঁজে পেয়েছেন। আমাকে পাণ্ডুলিপিটা উল্টে দেখার সুযোগ দিলেন। দেখলাম মলাটের পাতা জুড়ে সমুদ্র তীরবর্তী বর্গাকার মঠের স্কেচ। তার 4 কোণে 4টে গৃহ, সমুদ্রের দিকে 2 কোণে একটা উপাসনা গৃহ ও মন্দির, আর একটা কোণে মঠের অধ্যক্ষের ঘর। উল্টো দিকে 2টি কোণের একটিতে আবাসিকদের ঘর, আর একটিতে কোণে মণ্ডপ, মঞ্চ ইত্যাদি। দেখলাম পাণ্ডুলিপির পাতায় পাতায় সংস্কৃত শ্লোকের ফাঁকে ফাঁকে নানা রকম রাশিচক্র আঁকা, জ্যামিতিক অঙ্ক, সংখ্যা সিরিজ, আরও কত কি। প্রফেসর কল্যাণ রমন বইটা বন্ধ করে বললেন, এই পাণ্ডুলিপিতে ইঙ্গিত আছে যে মহোদয়াপুরমের কুলশেখর রাজাদের একটা গোপন তাম্রলিপি মঠে রয়ে গিয়েছে। সেটা উদ্ধার করতে পারলে চের রাজাদের সবথেকে গৌরবোজ্জ্বল কাহিনীটা জনসম্মুখে আসবে। এই লিপি আবিষ্কার ও পাঠোদ্ধার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি আর বিদেশ যাত্রা করবেন না। এ কাজে আমাকেও সঙ্গে নেওয়ার জন্য আমি তাকে অনুরোধ করলাম, রাজি হলেন না। বললেন এতে কিছু সমস্যা আছে, উনি আমাকে বিপদে ফেলতে চান না। ভুবন দাদু অবাক হয়ে বললেন, এমন ভালো কাজে আবার কি বিপদ থাকতে পারে? সেটাই তো বুঝতে পারিনি ভুবনদা। তবে আমিও ছাড়ার পাত্র নই। রহস্যের টান। আমি প্রফেসর কল্যাণ রমনকে প্রায় ফলো করার মতো লেগে রইলাম। তিনি তিরিঞ্জলাকুড়ার মহল ছেড়ে নিজের গ্রামের বাড়িতে গেলেন। তার গ্রামের বাড়ি কোদুঙ্গালুর থেকে একটু ভিতরে কোট্টপুরম এলাকায়, পট্টনম গ্রামের কাছে। আমিও সেখানে একটা হোমস্টে করার ব্যবস্থা করে তাকে লক্ষ্য রাখতে শুরু করলাম। ফিরে এসে রাত জেগে চেরাজাদের নিয়ে লেখাপড়া করে চললাম। কোন রহস্য নিয়ে তিনি এমন আবিষ্কারের নেশায় মেতে উঠেছেন, আর তাতে বিপদই বা কোথায়। কিন্তু গত পরশুদিন মানে 13ই ফেব্রুয়ারি দুপুরে তিনি কোদুঙ্গালুর ব্যাকওয়াটারে গিয়ে একটি মাছ ধরার নৌকা চালিয়ে রওনা দিলেন। হয়তো তার চেনা মাঝির নৌকা।
এদিকে আমি একটা ট্যুরিস্ট বোট ভাড়া করলাম বটে, কিন্তু সেটা আমার কথা মতো প্রফেসর কল্যাণ রমনকে ফলো করতে রাজি হলো না। বলল তারা এসব ঝামেলায় জড়াতে চায় না। এরপর ফিরে এসে আমি সারা দিন রাত অপেক্ষা করলাম, কিন্তু গতকাল পর্যন্ত তিনি আর বাড়ি ফিরলেন না। আশ্চর্য। ভুবন দাদু বিস্ময় প্রকাশ করে জানতে চাইলেন, তাম্রলিপিটা সম্পর্কে কিছু কি জানতে পেরেছো? না, কোদালমণিক্য মন্দিরের লিপিটার বিষয় যেমন মন্দিরকে জমিদান, প্রধান পুরোহিতের ক্ষমতা বিন্যাস বিষয়ে প্রফেসর কল্যাণ রমন জানিয়েছেন এই লিপিটা তেমন নয়, মহাকাব্য থেকে নেওয়া কোনো সংস্কৃত শ্লোক। তবু সেটাই যেন কোনো কোডিং। সিগন্যাল সবুজ হতে গাড়ি এগোতে লাগলো। ভুবন দাদু উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই লিপি সূত্র ধরে কোনো প্রাচীন গুপ্তধনের গন্ধ পাচ্ছ? কুঞ্জন পিল্লাই গাড়ির গতি বাড়িয়ে দিয়ে বললেন, চের রাজাদের গোপন আত্মঘাতী বাহিনীর মিথটা মাথার মধ্যে বড্ড কিলবিল করছে ভুবনদা। তাই কেবল মনে হচ্ছে রহস্য শুধু গুপ্তধন নিয়ে নয়, রহস্য গল্পকথার পিছনে লুকিয়ে থাকা গুপ্তধন নিয়েও। এতক্ষণ আপনারা শুনছিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা ভগবানের আপন বেশ প্রথম পর্ব। গল্পটি আমরা নিয়েছি আনন্দমেলা পূজাবার্ষিকী 1423 থেকে। গল্পের সূত্রধার ও বিশেষ কিছু চরিত্রে শানি, অন্যান্য কিছু চরিত্রে আমি, সৌভাগ্য এবং কিছু গেস্ট ভয়েসেস। আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি আমরা আপনাদের কয়েকটি পর্বে ভাগ করেছি। গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। পরবর্তী নোটিফিকেশনসগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। শেষ হলো ভগবানের আপন বেশ প্রথম পর্ব।